আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স কোশ্চেন ব্যাংক সলভ করে দিচ্ছি চ্যাপ্টার ধরে ধরে টপিক ওয়াইজ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব স্থির তড়িৎ চ্যাপ্টারটি। বাকি চ্যাপ্টারগুলোর ভিডিও দেখতে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো। এখন আমরা থিওরির উপর ভিত্তি করে কিছু এমসিকিউ সলভ করে ফেলবো। বলছে যে 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রনের চার্জ থাকবে, কতগুলো, হ্যাঁ, এন সংখ্যক রিলেটেড, মানে চার্জের কোয়ান্টাম একটা থিওরি ছিল যে কত সংখ্যক চার্জ আসলে থাকতে পারে। চার্জের কোয়ান্টাম থিওরিটা কী ছিল, যে আসলে সবসময় চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যিক গুণিতক আকারে থাকবে, মানে ইন্টেজার মাল্টিপ্লিকেশন, তার মানে ভগ্নাংশ হইতে পারবে না। ঠিক আছে, ইলেকট্রনের যে চার্জ আছে তার পূর্ণ সাংখ্যিক গুণিতক আকারে থাকবে। ঠিক আছে, ইন্টেজার হবে, এটা পজিটিভ ইন্টেজার, তার মানে এত সংখ্যক চার্জ আসলে থাকা সম্ভব, এটাকে বলা হয় চার্জের কোয়ান্টাম থিওরি। তো এখন আমাদের এখানে ভ্যালু দেওয়া আছে হচ্ছে ই আর কিউ এর, আমার বের করতে হবে এই এনটা কত সেটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা ট্রাই করি। তাহলে বলছে যে 1 কুলম্ব চার্জ, তার মানে 1 কুলম্ব, আর এই পাশে এন আছে, আমাদের ই দ্বারা ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে তো ভাগ করে দিলে কি হবে আমরা একটু দেখি। তাহলে এন ইজ ইকুয়াল টু হবে আমাদের 1 কুলম্ব ডিভাইডেড বাই চার্জ, ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁹ ঠিক আছে, তো এটা উপরে চলে গেলে 10⁻+19 হবে। ঠিক আছে, আর 1/1.6 এটার ভ্যালু হয় হচ্ছে 0.625। তো আমি যদি এক ঘর ডানে সরাই দশমিক চিহ্ন, তাহলে হবে 6.25 ইন্টু 10⁻18। এটা হবে আমাদের অ্যান্সার, বি নাম্বারটা। 2 নাম্বারটাতে কী বলছে দেখি, তড়িৎ বলরেখার ধর্ম কোনটি? তড়িৎ বলরেখার ধর্ম আমরা জানি যে এরা হচ্ছে কি পরস্পরকে, বলরেখাগুলো ছেদ করে না। ঠিক আছে, এই যে দেখো এখানে কিন্তু একটা একটাকে ইন্টারসেক্ট করতেছে না, সবগুলো ইন্ডিভিজুয়াল আলাদা, একটা একটাকে এরকম ক্রস ওভার করে যাচ্ছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2 নাম্বারটা। তারপরটা কি হবে দেখি আমরা। বলছে যে নিম্নের কোনটি সঠিক নয়? তো পৃথিবী আমরা জানি ঋণাত্মক চার্জের আধার, তো এখানে বলছে কি পৃথিবীর তড়িৎ অপরিবাহক, তার মানে এটাই হবে না, এটাই মিথ্যা, সঠিক নয় মানে কি মিথ্যা আর কি, ডি নাম্বারটা। আচ্ছা, তারপরে কি বলছে, আধান ও বিভবের গুণফলের একক কি? তো আধান কিউ এবং বিভব হচ্ছে কি ভি, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ, এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা ছিল, কাজের ফর্মুলা, কাজের একক কি, জুল হবে। ঠিক আছে, আচ্ছা তারপরটা কি বলছে, তারপরটা বলছে কোনটিকে ইলেকট্রনের আধার হিসেবে গণ্য করা হয়? একটু আগে বললাম পৃথিবী আর কি, পৃথিবী মাটি আর কি। ঠিক আছে, আচ্ছা তারপরটা কি বলছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে চাঁদে অবস্থিত একটি প্রোটন তার ওজনের সমান বল অনুভব করবে? আচ্ছা, এখানে দুইটা বিষয় আছে। চাঁদে অবস্থিত একটি প্রোটন তার ওজন, তাহলে চাঁদে অবস্থিত একটি প্রোটনের ওজন হবে কত? তাহলে এফ জিএম হবে, প্রোটনের ভর কত, 1.6 ইন্টু 10⁻⁻27 কেজি। আচ্ছা, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, তো এই জিটা কিন্তু পৃথিবীরটা ইউজ করা যাবে না, চাঁদেরটা ইউজ করা লাগবে। চাঁদ হচ্ছে কি, পৃথিবীরটাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা চাঁদেরটা পাই। আচ্ছা, এটা গেল। এখন তার বলছে এটা হচ্ছে কুলম্ব ফোর্সের সমান। ঠিক আছে, তাহলে কুলম্ব ফোর্সের সাথে আবার তড়িৎ প্রাবল্য একটা সম্পর্ক আছে, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, মনে আছে তোমাদের? আচ্ছা, তো সেটা আমরা যদি এখানে ইউজ করতে যাই তাহলে বলছে যে এই কুলম্ব ফোর্সের সমান হচ্ছে পৃথিবীতে চাঁদের ওজনের, তো এটাকে যদি আমরা কিউ দ্বারা ভাগ করে দিই, কিউ দ্বারা যদি ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কি প্রাবল্যটা চলে আসবে না, প্রাবল্যটাই চাইছে। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻27 ইন্টু 9.8 ডিভাইড বাই 6, হ্যাঁ, এটাকে যদি প্রোটনের চার্জ দ্বারা ভাগ করি 1.6 ইন্টু 10⁻⁻⁻
-19 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, প্রাবল্য পেয়ে যাব। তো এই ভ্যালুটা আসবে আমাদের 1.7 × 10⁻⁻8 নিউটন পার কুলম। আচ্ছা, তারপরটা কি বলছে দেখি। 4 সেন্টিমিটার ব্যাসার্ধের কোনো একটি চার্জিত গোলকের চার্জের তল ঘনত্ব দেওয়া আছে, ওই গোলকে কত চার্জ সঞ্চিত ছিল। আচ্ছা, এটা তো খুব ভালো কথা। তো তল ঘনত্বের সাথে, চার্জের সাথে আর ক্ষেত্রফলের সাথে একটা ফর্মুলা ছিল। তল ঘনত্ব সিগমা = Q/A, এই ফর্মুলাটা আমরা সবাই দেখছি। তো সিগমার ভ্যালু আছে 2.5, কিউ 2.5 আর কিউটাই চাইছে। তাহলে কি হবে আমাদের, কিউ ডিভাইডেড বাই এর ভ্যালু হচ্ছে 4πr²। আচ্ছা, গেল। তাহলে 2.5 × 4 × পাই ইন্টু অ্যান্ড আর এর ভ্যালুটা পাশে যদি 4 সেন্টিমিটার বলছে আবার স্কোয়ার, তাহলে 4 কেজি স্কোয়ার করি তাহলে 16। আচ্ছা, তো এই ক্যালকুলেশনটা যদি আমরা করে ফেলি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 502.4 একক চার্জ। ওকে। আচ্ছা, তারপর এটা কি বলছে, সমভাবে আহিত দুটি পিচ বলে বায়ুতে 2 মিলিমিটার ব্যবধানে রাখলে পরস্পরকে 4 × 10⁻⁻5 নিউটন বলে বিকর্ষণ করে। প্রত্যেক পিচ বলের আধানের মান কত? আচ্ছা, এটা কুলম ফোর্স থেকে আসছে। কুলম ফোর্সের ফর্মুলা আমরা জানি 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই d² বা ডিস্টেন্সের স্কোয়ার। ঠিক আছে। তো বায়ুর জন্য আমরা এটা কি জানি, 9 × 10⁻9। ঠিক আছে। আর যেহেতু পিচ বল দুইটাই, তাহলে Q² হয়ে যাবে একই রকম, আলাদা না। আর d², ডির ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, তো কুলম ফোর্সের ভ্যালু তো এখানে দেওয়া দিচ্ছে 4 × 10⁻⁻5 দেওয়া আছে। এখন একটু আমরা ক্যালকুলেশন, আচ্ছা ডি এর ভ্যালু বসাই না, ডি এর ভ্যালু বসাই যদি আমরা, তাহলে কি হবে 9 × 10⁻, বায়ুতে বলছে এই কারণে কিন্তু বায়ুটা আমরা ইউজ করলাম। আচ্ছা, Q² তো আননোন, আমাদের কিউটা আননোন, বের করা লাগবে। আর ডি দেওয়া আছে 2 মিলিমিটার। হ্যাঁ, তো 2 মিলিমিটারকে স্কোয়ার করলে হবে আমার 4 × 10⁻⁻6। ওকে। আর এখানে আছে 4 × 10⁻⁻5। তো আমরা যদি আর গুণ করে দেই তাহলে 4 × 10⁻⁻5 তো, আর 4 × 10⁻⁻6। হ্যাঁ, এটা ভাগ হবে 9 × 10⁻9 দ্বারা, এটা হচ্ছে আমার Q²। ওকে, তাহলে আমরা 10⁻9কে উপরে নিয়ে গেলে হবে 4 × 4 10⁻6, আর 5 হবে 10⁻11। আর 10⁻9কে উপরে নিয়ে গেলে 10⁻9, নিচে তো একটা 9 আছে, আর হচ্ছে Q²। ওকে, তাহলে কি হলো একটু দেখি। 10⁻20 হয়ে যাবে, আর এটা হবে 16/9 × 10⁻20 Q²। তো এইবার যদি আমি রুট করে দেই তাহলে কিন্তু আমাদের কিউটা চলে আসবে। কিউ = হবে 4/3 × 10⁻20কে অর্ধেক করে ফেলে 10 হবে। ওকে, আর 4/3 মানে হচ্ছে কি 1.33 × 10⁻10 কুলম। এটাই হবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে সি নাম্বারটা। আচ্ছা, তারপরটা কি বলছে একটু দেখি। 0.75 গ্রাম ভরের একটি ক্ষুদ্র বল 8 মাইক্রো কুলম ধনাত্মক আধান বহন করে। বলটিকে একটি সুতার সাহায্যে নিম্নমুখী তড়িৎ ক্ষেত্রে ঝুলিয়ে দেওয়া হলো। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এত দেওয়া আছে, মানে 600 নিউটন পার কুলম দেওয়া আছে। সুতার উপর টান নির্ণয় করো। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি এরকম দেওয়া থাকে, তার মানে কি ক্ষুদ্র বল, এটার উপর তড়িৎ ক্ষেত্রের একটি প্রভাব থাকবে, যেটা কিনা যদি নিচ দিকে থাকে তাহলে এই দিকে।
আবার জিনিসটা যেহেতু ঝুলানো আছে তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি বা অভিকর্ষ স্তরণ রিলেটেড যে কুলম নিউটন ফোর্স সেটা কিন্তু নিচের দিকে কাজ করবে। তাহলে দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, বলতো একটা ভেক্টর, তাহলে তাদের সাম আপ সিম্পলি যোগ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা 0. তাহলে এফ জি গ্র্যাভিটির জন্য যেটা 0.75 ইন্টু 10⁻³ যেহেতু গ্রামে ছিল ইন্টু 9.8। এইটার সাথে আমাদের কুলম ফোর্সটা যোগ হবে। তো কুলম ফোর্স তড়িৎ প্রাবল্যের সাথে ফর্মুলা ছিল F/Q। তো ইটাই দেওয়া আছে 600 আর এফটাই জানতে চাইছে, কিউ হচ্ছে কি 8 মাইক্রো, ঠিক আছে, 10⁻⁻6 কুলম। তো এটা মাল্টিপ্লিকেশন করলে দিলে যেটা হবে, তো এটার সাথে যদি আমি যোগ করে দিলে আমার টোটালটা চলে আসবে, তাহলে 600 ইন্টু 8 ইন্টু 10⁻⁻6। ওকে, এই সামেশনটা যদি আমরা করে ফেলি, এই দুটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা ডি নাম্বারটা 12.15 ইন্টু 10⁻³ নিউটন। ওকে, বিশেষ ম্যাথ দেখবো। এই ম্যাথটাতে ইউজুয়ালি তোমার সৃজনশীল গ নাম্বার আসে, বেশ বড় একটা ম্যাথ, সেটা কিন্তু এমসিকিউতে দিয়ে ফেলছে। তো এমসিকিউতে দিছে জন্য আমাদের ভয় পাওয়ার কিছু নাই, আমাদের বুদ্ধি আছে, আমরা শর্টকাটে মাধ্যমে এই এমসিকিউগুলো সলভ করে ফেলবো। এই শর্টকাট শেখানোর আগে আমাদের লং কাটটা দেখার দরকার, কারণ লং প্রসেসটা যদি আমরা না জানি আসলে শর্টকাটের কোনো মূল্য থাকে না। শর্টকাট কাইন্ড অফ মুখস্থ করার মতো হয়, অ্যাকচুয়াল বিষয়টা জানতে হবে, তারপরে শর্টকাট মুখস্থ করলে তুমি অ্যাডভান্টেজ পাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বোঝার ট্রাই করি। কি বলছে যে 3 সেন্টিমিটার দূরে অবস্থিত দুইটি 5 কুলম চার্জের মধ্যে একই সরলরেখায় তৃতীয় একটি 10 কুলম চার্জ বসানো হলো। প্রথম চার্জটি হতে কত দূরত্বে তৃতীয় চার্জ বসানো হলে উহার উপর লব্ধি বল শূন্য হবে? আচ্ছা, লাইন বাই লাইন আমরা বোঝার ট্রাই করি। 3 সেন্টিমিটার দূরে অবস্থিত, তার মানে 3 সেন্টিমিটার দূরে অবস্থিত দুইটি 5 কুলম চার্জ, তার মানে এ বিন্দুতে এবং বি বিন্দু সেটা কি 3 সেন্টিমিটার দূরে আছে, 5 কুলম করে আছে দুইটাই, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, একই সরল লেখায়, এই সরল লেখার উপরেই, মানে একই সরল লেখায়, হ্যাঁ একই সরল লেখায় তৃতীয় একটি 10 কুলম চার্জ বসানো হলো। তার মানে এই যে একই সরল লেখার উপর এই বিন্দুটাতে, ঠিক আছে, 10 কুলম চার্জ আমি বসাইলাম। এখন বলতেছে প্রথম চার্জ হতে কত দূরত্বে, প্রথম চার্জ হতে এক্স দূরত্বে ধরলাম, তৃতীয় চার্জ বসালে উহার উপর লব্ধি বল শূন্য হবে। আমরা অ্যাজিউম করলাম, ধারণা করলাম যে প্রথম চার্জ যেটা কিনা এটার হতে এক্স দূরত্বে 10 কুলম চার্জ বসালে এই চার্জটার উপর লব্ধি বল শূন্য হবে। লব্ধি বল বলতে ও তো এই 10 কুলম চার্জকে কুলম ফোর্সে টানবে বা বিকর্ষণ করবে, এই বিটাও তো এই 10 কুলম চার্জকে কুলম ফোর্সে টানবে বা বিকর্ষণ করবে। এখন কথা হচ্ছে এরকম তো হইতেই পারে যে ধরো এখানে একটা বিন্দু আছে, এই দিক থেকে একই পরিমাণ ফোর্স, এই দিক থেকে একই পরিমাণ ফোর্স, ঠিক আছে, ফোর্সে টানা হচ্ছে, জিনিসটার উপর কি লব্ধি বল শূন্য, সো এটার উপর কোনো বল নিট বল কাজ করবে না, সো এটা এই জায়গাতেই থাকবে। তো এইরকম ব্যাপার সেবার আর কি। তো ভালো কথা, তো আমরা বোঝার ট্রাই করি। তাহলে আমরা অ্যাজিউম করলাম এখানে আমাদের কি লব্ধি বল শূন্য হয়েছে, তার মানে এ বল দ্বারা এর উপর যে ফোর্স কুলম ফোর্স এবং বি চার্জ দ্বারা এর উপর যে ফোর্সটা সেটা হচ্ছে ইকুয়াল হবে। ওকে, তাহলে আমরা হিসাবটা করে ফেলি। তাহলে আমাদের কুলম ফোর্স এ বিন্দুর জন্য এফ এ হবে 1/4πε0 Q1 Q1 আমি ধরলাম 5 কুলম আর হচ্ছে Q2 ধরলাম 10 ডিভাইডেড বাই আমাদের ডিস্টেন্সটা কত এক্স, ঠিক আছে, তার স্কোয়ার হবে। আর এফ বিটা কী হবে, সেমভাবে 1/4πε0 5 ইন্টু 10 ডিভাইড বাই, এইবার কিন্তু টোটাল তার 3 তো, আর এটা হচ্ছে এক্স এতটুকু, তার মানে এতটুকু কত, এতটুকু হচ্ছে 3 মাইনাস এক্স, এতটুকু যদি এক্স হয়, হ্যাঁ তার মানে 3 মাইনাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা গেল, তাহলে বলতেছে এই দুইটা যদি ইকুয়াল হয় তাহলে তো লব্ধি বল এই বিন্দুর উপর শূন্য হবে, তাই না? যেহেতু ইকুয়াল হয় এফ এ
ইজ ইকুয়াল টু এফ বি, ঠিক আছে। তো এফ এ ইজ ইকুয়াল টু এফ বি যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো যে 1/4πε0 5 × 10 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 1/4πε0 5 × 10 ডিভাইডেড বাই 3 - x হোল স্কোয়ার। তো দেখো সব কিছু কাটাকাটি যায়, 1/4πε0 1/4πε কাটাকাটি, 5 কাটাকাটি 5 কাটাকাটি, 10 কাটাকাটি 10 কাটাকাটি, পড়ে থাকলো কি, পড়ে থাকলো 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/3 - x হোল স্কোয়ার, ঠিক আছে। তো আমরা যদি উল্টায় দিই তাহলে কি হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 3 - x হোল স্কোয়ার। অতএব আমার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x, ঠিক আছে। ওই পক্ষ থেকে এক্স স্কোয়ার কাটাকাটি, ওই পাশে যদি নিয়ে আসি 6x ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার, অতএব x ইজ ইকুয়াল টু 9/6, যেটা কি আর ভ্যালু হচ্ছে আমাদের কাটাকাটি করে 3 দিয়ে 3/2, অতএব 1.5 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে ডিটেলস করলাম। তো এমসিকিউতে সময় থাকে হচ্ছে 40 সেকেন্ডের মতো। 40 সেকেন্ডের সময়ে এত কঠিন একটা ম্যাথ যদি আমরা সময় ধরে করি তাহলে আমাদের বেশ সময় লাগবে। তো এত ঝামেলার দরকার নাই, আমাদের ডিরেক্ট শর্টকাট আছে। এই শর্টকাটটা হচ্ছে যে এটা, শর্টকাটটা হচ্ছে এটা। তো এই শর্টকাটটা জানলে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা শর্টকাটটা দিয়ে করা ট্রাই করি। অ্যান্ড শর্টকাটটা আগে বুঝতে হবে, শর্টকাট না বুঝে ইউজ করা যাবে না। শর্টকাটটা বুঝে বুঝে ইউজ করলে আমরা অল্প কয়েক সেকেন্ডে এটা সমাধান করে ফেলতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শর্টকাট। দেখো x ইজ ইকুয়াল টু d/1 প্লাস √/q2 ডিভাইড বাই q1, ওকে। এখন কথা হচ্ছে এই ডিটা কি, ডিস্টেন্স, তার মানে টোটাল ডিস্টেন্স কিন্তু, হ্যাঁ। তাহলে 3 সেন্টিমিটার আমাদের টোটাল ডিস্টেন্সটা ছিল, ওকে। এখন 1 তো ধ্রুবক সংখ্যা, এটা সমস্যা। √/q2 আর q1টা কি, q2 আর q1 কিন্তু আমাদের এখানে যেহেতু ইকুয়াল, হ্যাঁ, দুইটাই 5 কুলম, কিন্তু অন্য অন্য ম্যাথে এই দুইটা আলাদা হইতে পারে। এটা যদি আমার q2 হয়, এটা যদি আমার q1 হয়, এই দুইটা আলাদা হইতে পারে। সো আমাদের পরেরটা, হ্যাঁ, মানে প্রথমটা হতে x দূরত্বে আমরা ধরি, তো তাহলে যেটার হতে কাছাকাছি সেটাকে আমরা ধরবো, x ডিস্টেন্স ধরছি সেটাকে আমরা q1 ধরবো, আর দূরেরটাকে ধরবো q2, ঠিক আছে। অর্থাৎ এত ঝামেলা যাওয়ার দরকার, প্রথম যেটা থাকবে এটা q1 আর দ্বিতীয়টা q2, এটা মনে রাখলেই হবে। তো q1 বসবে নিচে আর q2 বসবে কি উপরে, তার √ওভার করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এখানে আমাদের দুইটাই যেহেতু সেম 5/5, ঠিক আছে, আমরা বসাই দিলাম। 5/5 কাটাকাটি করলে এখানে আসলে 1 থাকে, √1কে রুট করলে একই জিনিস পাওয়া যায়। তাহলে আমরা যেটা পাইতে পারি এখানে, তাহলে আমরা যেটা পাবো 3 সেন্টিমিটার ডিভাইড বাই 1 প্লাস 1, অতএব 3/2, অতএব কি 1.5। ওই একই অ্যান্সার আসলো, দেখছো কত ইজিলি আসলো, বোঝাইতে পারছি। তো শর্টকাটটা আমরা ইউজ করা শিখবো, এটাই হচ্ছে আমাদের শর্টকাট। x ইজ ইকুয়াল টু, মানে ডিস্টেন্সটা যে কত ডিস্টেন্সে, ইজ ইকুয়াল টু d/1 প্লাস √/q2/q1, এটা মনে রাখলেই হবে, ওকে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে বাতাসে 10 কুলম চার্জ হতে 1 মিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। তো তড়িৎ প্রাবল্য ফর্মুলা কি, E ইজ ইকুয়াল টু 1 বাতাস বলছে যেহেতু 4πε0 q/d স্কোয়ার লেখা, অনেকে r স্কোয়ার লেখা, আমি d স্কোয়ার দিয়ে বুঝিলাম ডিস্টেন্স, ঠিক আছে। তো 1/4πε0 q এর ভ্যালু দেওয়া আছে কত, 100 কুলম, ডিস্টেন্স আছে 1 মিটার, সো 1 স্কোয়ার। তো বাতাস যেহেতু বলছে 1/4πε0 এর ভ্যালু কত হবে, 9 × 10⁹, 9 × 10⁹ ইন্টু 100। তো 10 এর পাওয়ার কি, দুইটা বেড়ে যাবে আর কি, 9 × 10⁻11 হবে, ওকে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, 9 × 10⁻11 নিউটন পার কুলম, বি নাম্বারটা।
এই কোশ্চেনে কি বলছে দেখি, নিচের কোন সমীকরণটি বিভব পার্থক্য ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে? তো এটা তো আমরা সবাই জানি, ই ইজ ইকাল টু ভি ডিভাইড বাই ডি, ডিস্টেন্স আর হচ্ছে কি বিভব পার্থক্যর সাথে এই সম্পর্ক। এটা আমাদের বইতে আমরা দেখছি এই ফর্মুলা, এবং এই ফর্মুলার ইউজ আছে। তো এই ফর্মুলার ইউজ থেকে আমাদের একটা কোশ্চেন আছে, বিভবের সাথে যে একটু আগে যে তড়িৎ প্রাবল্যের ফর্মুলাটা দেখলাম, সেটার ডিফারেন্সিয়াল ফর্মটা আমাদের জানতে হবে। সেটার ডিফারেন্সিয়াল ফর্মটা ছিল ই ইজ ইকাল টু মাইনাস ডিভি বাই ডিআর, মানে ভোল্টেজকে আর এর সাপেক্ষে বা পজিশনের সাপেক্ষে হচ্ছে কি ডিফারেন্সিয়েট করলে আমরা তড়িৎ প্রাবল্য পাবো। ঠিক আছে? তো এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি মানে একই সরলরেখার জন্য, মানে একটা স্পেসিফিক ডিরেকশনে। তো ডিভি বাই ডিএক্স এক্স অক্ষ বরাবর যদি হয়, আবার ই ইজ ইকাল টু মাইনাস ডিভি বাই ডিওয়াই ওয়াই অক্ষ বরাবর হলে ই ইজ ইকাল টু মাইনাস ডিভি বাই ডিজেড হবে জেড অক্ষ বরাবর হলে। তো আমাদের যে একটা ইকুয়েশন দেওয়া আছে, একটি কোশ্চেনটা কি বলছে একটি দেখি, একটি বিদ্যুৎ তড়িৎ বিভবের ইকুয়েশন দেওয়া আছে, তার মানে ভি এর ইকুয়েশনটা দেওয়া আছে হলে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য কত। তাহলে এই ইকুয়েশনটাতে দেখো তোমার এক্স চলক আছে, ওয়াই আছে, জেড আছে। তো ওই ইকুয়েশনটাকে আমার এক্সের সাপেক্ষে একবার, ওয়াইয়ের সাপেক্ষে একবার এবং জেডের সাপেক্ষে একবার করে বের করে তাদের যে ভ্যালুটা, এটাকে বলো ই এক্স, ই ওয়াই, ই জেড। হ্যাঁ, সেটা আমাদের একটা ভেক্টর, তড়িৎ প্রাবল্যকে একটা ভেক্টর রূপে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে তার মানটা আমরা যখন বের করব ভেক্টরের মতো করেই বের করব। আচ্ছা, তাহলে আমরা করে দেখি। তাহলে ই এক্সটা আমাদের কি হবে, ই এক্স ইজ ইকুয়াল টু হবে মাইনাস ডিভি ডিএক্স। অতএব ভি তে আমার এক্সের চলো কম্পোনেন্ট আছে মাত্র -5, এটা। তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এক্সের সাপেক্ষে, বা এগুলো কিন্তু আমাদের কাছে মুখ্য না, কারণ হচ্ছে ওয়াই ডিজেড এগুলো আমাদের কাছে শূন্য আসবে। ওকে, তাহলে এটার আমি যদি ডিফারেন্সিয়েট করি অ্যান্সার আসবে -5, আর সামনে একটা মাইনাস ছিল ফর্মুলা, তাহলে +5। ওকে, তারপরে আমরা যদি এখন ই জেডটা করি, সরি ই ওয়াইটা আগে করিনি, ই ওয়াইটা করলে আমাদের মাইনাস ছিল ফর্মুলা, আর সাথে এটা করলে +3 আসবে, তাহলে -3 হবে এটার অ্যান্সার। ডিফারেন্সিয়েট করতে জাস্ট ই জেডটা হবে আমাদের মাইনাস ফর্মুলার, আর এটাকে যদি ডিফারেন্সিয়েট করি জেডের সাপেক্ষে তাহলে হবে √15। ওকে, তাহলে ই এক্স, ই ওয়াই, ই জেড পেয়ে গেলাম। তাহলে ই ইজ ইকাল টু হোয়াট, ই ইজ ইকাল টু আমাদের হবে, আমাদের ফর্মুলাটা মাইনাস ই এক্স আই ক্যাপ মাইনাস ই ওয়াই জে ক্যাপ মাইনাস ই জেড কে ক্যাপ। ঠিক আছে? তো এখন আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই তাহলে হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু ছিল +5, এটা হবে -5i, এটা হবে -3j, +15k। এটা তো আমাদের ভেক্টরটা, তড়িৎ প্রাবল্য তো একটা ভেক্টরটা। তো এই ভেক্টরটার মান আমরা কিভাবে বের করতে পারি, এর মডুলাস হবে √5 হোল স্কোয়ার +3 স্কোয়ার প্লাস √15 স্কোয়ার করলে 15ই হবে। জাস্ট এই ভ্যালুটা আমার আসবে 9 + 15 + 25 √49, যেটার ভ্যালু আমার 7। ঠিক আছে, 7 একক হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে কিভাবে করা যায় সেটা আমরা দেখলাম। এখন আমরা ইন্টিগ্রেশন একটা ফর্ম আছে, এই ইকুয়েশনটারই ইন্টিগ্রেশন ফর্ম আছে, ওটা আমরা একটু দেখব, ওইটা রিলেটেড আমাদের ম্যাথ আসতে পারে। আচ্ছা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ফর্ম থেকে আমাদের আগে ফর্মুলাটা আমরা দেখি, ই ইজ ইকুয়াল টু ছিল মাইনাস ডিভি বাই ডিআর। এখন যদি আমি ভোল্টেজটা চাই শুধু, তাহলে আমি এই পাশে ডিভিটা রাখলাম, আর এই পাশে আমি -ই ডিআর নিয়ে গেলাম।
এখন আমি ডিফারেন্স আছে এটা থেকে যদি ভিটা চাই তাহলে আমি ইন্টিগ্রেশন করে দেওয়া লাগবে, যে ডিভি মাইনাস ইন্টিগ্রেশন ই ডিআর, অতএব হবে ভি ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ই ডিআর। হ্যাঁ ঠিক আছে, এটা আমার একটা ফর্মুলা। আগেরটা ছিল প্রাবল্যের, এটা হচ্ছে বিভবের। ঠিক আছে, তো যখন যেটা চাবে সেটার উপর বেস করে আমাদের অ্যান্সার হবে। ওকে, তাহলে তড়িৎ বিভবের রাশি চাইছে, যেহেতু বিভব চাইছে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে ই ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ই, এখন এক্স আমাদের আর রাখে নাই, এক্স অক্ষ বরাবর, তাহলে ডিএক্স এখানে অ্যাকচুয়ালি। ওকে, তাহলে ইর ভ্যালু ইকুয়েশন আকারে দেওয়া মাইনাস ইন্টিগ্রেশন করা লাগবে এ এক্স স্কোয়ার কে ডিএক্স এর সাপেক্ষে। আচ্ছা, তাহলে এই ইন্টিগ্রেশনটা কী হবে তোমরা তো সবাই জানো, মাইনাস এ এক্সের পাওয়ার একটা বেড়ে যাবে, কিউব হয়ে যাবে, আবার কি ওই পাওয়ারটা দিয়ে আবার ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে মাইনাস এ এক্স কিউব ডিভাইড বাই 3 প্লাস সি কনস্ট্যান্ট আকারে থাকে, তো এটা দিলে কি না দিলে কি সমস্যা নাই, তো এটার মাধ্যমে চাইছে আর কি। বি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরটা কি বলছে, যে 18 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকীয় পরিবাহীতে চার্জের পরিমাণ দেওয়া আছে, গোলকের পৃষ্ঠতলে বিভব কত? তো ভালো কথা, এটা তো জানো যে এটা যদি একটা গোলক হয়, গোলকটার ব্যাসার্ধ যদি এটা হয় তাহলে আমাদের কি হবে? এখন আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে কত? ব্যাসার্ধ দেওয়া আছে 18 সেন্টিমিটার, আর গোলকটা ফাঁপা। তো ফাঁপা গোলকের জন্য আমাদের ভোল্টেজ কত হয়? 1/4 এপসাইলন নট কিউ বাই গোলকটার কি রেডিয়াস, এটা যে আর হয়। ঠিক আছে, তাহলে যে এখানে আমাদের ভোল্টেজটা কত হবে? তাহলে 1/4 এপসাইলন, মানে 9 × 10⁹ ধরলাম, বায়ু ধরলাম, বলা নাই বায়ু মাধ্যম কিনা। আচ্ছা, ইন্টু কিউ এর ভ্যালু দেওয়া আছে 10⁻⁻2 মাইক্রোকুলম, তার মানে আবার 10⁻⁻6 হবে। ওকে, আর আর এর ভ্যালু দেওয়া আছে 18 সেন্টিমিটার, তো 18 × 10⁻²। ওকে, তাহলে 9 দিয়ে যদি 18 কাটাকাটি করি 2, আর এখন খালি পাওয়ারের হিসাবের খেলা। তাহলে 9 ছিল উপরে, তাহলে -8, আর নিচে আছে ওকে এখানে আছে হাফ, যে 1/2 হাফ আছে, আর উপরে আছে 9 থেকে যদি 8 যায় তাহলে থাকবে 10⁻1, আর নিচে আছে 10⁻², ওটা উপরে চলে গেলে হবে 10⁻+2, -2 উপরে গেলে +2 হয়ে যাবে, আর একটা ছিল তাহলে +3, তাহলে হয়ে যাবে হাফ 10⁻3। এটা হাফকে লেখা যায় 0.5 × 10⁻3, তার মানে হচ্ছে 500 ভোল্টেজ। ডি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। এখন আমরা বিভবের কয়েকটা এমসিকিউ দেখে ফেলবো। তো এই এমসিকিউগুলো শর্টকাট দিয়ে করা যায়, আগে আমরা লং প্রসেসটা দেখব, তারপর আমরা শর্টকাট দেখব। তো 12 নম্বর কোশ্চেনে কী বলছে দেখি, কোনো বর্গক্ষেত্রের কৌণিক বিন্দুতে যথাক্রমে 3, -6 এবং 7 কুলম চার্জ স্থাপন করা আছে, চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে ওই বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভবের মান 0 হবে? আচ্ছা, তাহলে আমরা একটু বসিয়ে ফেলি আমাদের বর্গক্ষেত্রে। 3 কুলম চার্জ এখানে, +3 কুলম, -6 কুলম এবং +7 কুলম, আর চতুর্থ বিন্দুতে +q, এটা আমাদের আননোন, কত বসালে এই যে বর্গক্ষেত্রের এই কেন্দ্র, এই বিন্দুতে 0 বিন্দুতে আমাদের বিভবের মান ভোল্টেজ 0 হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা একটু এই কেন্দ্রবিন্দুতে আমরা প্রত্যেকটার জন্য বিভবের মান বের করি। তাহলে +3 জন্য 1 ধরি, 1/4 এপসাইলন নট ইন্টু
3 বাই ডিস্টেন্সটাকে ধরলাম আর, যেহেতু ডিস্টেন্স জানা নেই তাহলে ইকুয়াল ডিস্টেন্স হবে, যেহেতু বর্গক্ষেত্র সবগুলো আর হবে, ঠিক আছে। তাহলে আর v2টা হবে সেম 1/4πε0 মাইনাস ভোল্টেজের বেলা কিন্তু সাইন ম্যাটার করে, সাইন চিহ্নটা আমাদের দেওয়া লাগে। v3 হবে আমাদের 1/4πε0। মূল ফর্মুলা তো জানো, আবার কোথেকে লিখতেছি এটা আবার যদি অনেকে না বুঝতে পারো, মূল ফর্মুলা হচ্ছে Q/R, এটা হচ্ছে বিভবের ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা ε0 7/R, ঠিক আছে। এখন ফোর্থ যে বিন্দু সেটাতে হবে কি, v4 হবে 1/4πε0 Q/R, ওকে। তাহলে এই সবগুলো যদি আমি এই বিন্দুতে কাজ করতেছি তাহলে সবগুলো যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে কি আমাদের টোটাল বিভব। আর সেই টোটাল বিভবের মান বর্গক্ষেত্রে বলতেছে 0, তাহলে আমি ক্যাপিটাল V ইজ ইকুয়াল টু হবে v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4, আর সেটা হচ্ছে বলতেছে 0। তাহলে আমি সবগুলো মান বসাই দিই। 1/4πε0 কমন যায়, 1/4πε0 দেখো সবগুলোর শুরুতে 1/4πε0 সবগুলাতেই আছে, কমন যায় ব্যাপারটা। তাহলে জাস্ট আমরা 1/4πε0 আর আরটা কমন যায়, হ্যাঁ। তো 1/4πε0 ইন্টু আর কমন নিলে থাকে হচ্ছে +3 - 6 + 7 + Q, +3 - 6 + 7 + Q, এটা ইজ ইকুয়াল টু বলতেছে 0, ঠিক আছে। তো দেখো 1/4πε0 কে যদি ওই পাশে গুণ করে দিই তাহলে ওটা 0 হয়ে আসবে। তাহলে +3 - 6 + 7 + Q ইজ ইকুয়াল টু 0। অতএব Q ইজ ইকুয়াল টু হবে, ওই বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিলে হবে আমার 6 - 10, অতএব -4 কুলম্ব। এটাই হবে আমাদের অ্যান্সার -4, হ্যাঁ। তো এই ম্যাথটা এই যে আমাদের শর্টকাট, এটা দিয়েই করা সম্ভব। দেখো বসাই, Q1 হচ্ছে +3, Q2 হচ্ছে -6, Q3 হচ্ছে +7, আর Q4টাই তো আমাদের জানতে হবে। তো এটা হিসাব করলে কিন্তু এটা ইকুয়াল টু 0, তো এটা হিসাব করলে কিন্তু আমাদের Q4টা কি চলে আসবে, -4 চলে আসবে। দেখছো শর্টকাট দিয়ে ইজিলি করা যাচ্ছে, মানে আমি লং কাটটা আগে দেখাইলাম, শর্টকাটটা পরে আর কি। আচ্ছা তারপরেরটা দেখি, 21 নাম্বার কি বলছে, চিত্রের বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে তড়িৎ বিভবের মান কত চাইছে। এইবার হচ্ছে কিন্তু বলে নাই যে 0 হবে কি না হবে, এটা বলে নাই, জাস্ট আমাদের বের করতে বলতেছে, ঠিক আছে। তার এইবার কিন্তু ওই শর্টকাটটা ইউজ করা যাবে না, কারণ ওই শর্টকাটটা যদি বলতো যে কেন্দ্রতে 0, সেই কারণে এখন কেন্দ্রতে 0 যদি না বলে কেন্দ্রতেই বিভবের মান চায়, সেই ক্ষেত্রে আমাদের একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে এইটা বর্গক্ষেত্রের জন্য, ঠিক আছে। তো শর্টকাটের আগে আমরা দেখি যে নর্মালি কি হবে। আচ্ছা নর্মালি তাহলে ভি হয় আমাদের হচ্ছে v1 + v2 + v3 + v4, হ্যাঁ। সবগুলোর জন্য আমরা বের করি, যেহেতু একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের এক বাহু যদি আমি এ ধরি, ঠিক আছে, তাহলে কর্ণ তো জানোই, বর্গক্ষেত্রের কর্ণ কত, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a, তাই না। এখন কেন্দ্রবিন্দুর পজিশনটা খেয়াল করো প্রত্যেকটা চার্জ থেকে, সেটা কিন্তু √2a এর অর্ধেক, তাহলে √2a / 2, এটাই হচ্ছে আমার প্রত্যেকটা ডিস্টেন্স। আচ্ছা আবার এটাকে একটু সাজা লেখা যায়, √2a / 2কে, 2কে তো দুইটা √2 লেখা যায়, তাহলে একটা √2 কাটা, তার মানে এটা আসলে বলা যায় a/√2, ঠিক আছে। এই ডিস্টেন্সটাকে a/√2ও বলা যায়। আচ্ছা তো আমরা প্রত্যেকটার জন্য হিসাব করি, তাহলে a/√2 কিন্তু সবগুলোর জন্য কমন যাবে, কারণ সবগুলোর ডিস্টেন্স ইকুয়াল, ঠিক আছে। তাহলে আমি কমন নিয়ে ফেলি, বারবার ওটা লিখতে হবে তো, এই কারণে আমি কমন নিয়ে লিখে দিলাম। তাহলে হবে a/√2, তাহলে এখানে a চলে আসবে, উপরে √2টা, এটা প্রত্যেকটার জন্য কমন পাওয়া যাবে, কারণ ইকুয়াল ডিস্টেন্স, জাস্ট কিউ এর ভ্যালুগুলা চেঞ্জ আসবে। তাহলে কিউ এর ভ্যালুগুলা কি আসবে,
একটা হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, তারপরটা মাইনাস 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে প্লাস 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, তারপরটা হচ্ছে মাইনাস 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, মাইনাস 10 না 100, এটা 10 ইন্টু মাইনাস টু দি পাওয়ার মাইনাস 19। তারপরটা দেখি, তারপরটা হচ্ছে মাইনাস 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, মাইনাস 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তারপরটা হচ্ছে প্লাস 10 ইন্টু 10 টু দি পাওয়ার প্লাস 100, 10 বলে ফেলতেছি বারবার বলে, প্লাস 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে, তাহলে এটার ভ্যালুটা আমাদের বের করতে হবে। দেখো এখন দেখো প্লাস আর মাইনাস ইকুয়াল ইকুয়াল, প্লাস মাইনাস, হ্যাঁ একই মান, প্লাস মাইনাস কাটাকাটি করলে এটা আসলে শূন্য, √2 ডিভাইড বাই 4 পাই এপসিলন নট এ ইন্টু 0, অতএব এটার অ্যান্সার হবে কি 0 ভোল্ট। ঠিক আছে, কিন্তু এটা দেখেই বলে দেওয়া যাচ্ছিল আসলে মাইনাস এই যে প্লাস এদিকে আছে, এদিকে মাইনাস আছে, তো এর ভ্যালু আসবে প্লাস, একই মান, এর ভ্যালু মাইনাস, তো প্লাস মাইনাসে যেহেতু চিহ্ন ম্যাটার্স করে আমাদের বিভবের বেলায়, তাহলে শূন্য আসবে, আর এটা যেহেতু ইকুয়াল মান, এটা যেহেতু ইকুয়াল মান, শূন্য আসবে। এটা দেখেই বোঝা যাচ্ছিল অ্যান্সার হবে শূন্য। বাট আমাদের শূন্য যদি না হইতো সেক্ষেত্রে এই যে দেখো এই শর্টকাট এটা দিয়েই আমরা করে ফেলতে পারতাম। দেখো আমাদের লাস্ট লাইন যেটা ছিল সেটাই কিন্তু এই শর্টকাটের মধ্যে আছে, ঠিক আছে। আর 1/4 পাই এপসিলনের ভ্যালু তো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। যদি বলা না থাকে সবসময় তোমরা এটা ইউজ করো, মাধ্যম বলা না থাকলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমই আসলে ধরে নেওয়া হবে, ঠিক আছে। তাহলে এই শর্টকাটটা মনে রাখলে যদি শূন্য নাও হয় সেই ক্ষেত্রেও তোমরা ভ্যালু বের করে ফেলতে পারবা। ওকে, এখন আমরা ক্যাপাসিটর নিয়ে কথাবার্তা বলবো। ক্যাপাসিটর আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক রাজশাহী ইউনিভার্সিটির জন্য। রাজশাহী ইউনিভার্সিটিতে বিগত সালগুলোতে ক্যাপাসিটর থেকে প্রচুর ম্যাথ আসছে, তো ক্যাপাসিটর আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, ভালো করে সূত্রগুলো মনে রাখতে হবে এবং ভালো করে আয়ত্ত করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো ক্যাপাসিটেন্সের ফর্মুলা কী ছিল? ক্যাপাসিটেন্সের ফর্মুলা ছিল C = Q/V। কিউটা ছিল আমাদের চার্জ আর ভিটা ছিল আমাদের ভোল্টেজ, ঠিক আছে। তো এটা ছিল আমাদের ক্যাপাসিটেন্সের ফর্মুলা বা ধারকত্বের ফর্মুলা। ওকে, এখন আমাদের প্যারালাল দুটা প্লেটে যখন ধারকত্ব আমরা হিসাব করতে যাইতাম, এই প্যারালাল প্লেটগুলো সেম এরিয়ার যদি হয়, ক্ষেত্রফলের হয়, আর তাদের মাঝখানে যে ডিস্টেন্স থাকে d পরিমাণ, তাহলে আমাদের ক্যাপাসিটেন্স হয় C = ε0। শূন্য মাধ্যমে হলে, এটার মিডিয়াম যদি হয় শূন্য মাধ্যম তাহলে ε0, আর যদি অন্য কোনো মাধ্যম থাকে তাহলে কে এটা বলে দিবে ওরা, তো কে গুণ হলে এখানে কেটা জাস্ট গুণ করে দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, আর A ফর এরিয়া, এই প্লেটগুলোর ক্ষেত্রফল, ডিভাইড বাই D ডিস্টেন্স, এই যে ডিটা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দুইটা ফর্মুলা দেখলাম। আচ্ছা, এখন সঞ্চিত শক্তির ফর্মুলা আছে, মানে এই ক্যাপাসিটরগুলো যে চার্জ দ্বারা শক্তি সঞ্চয় করে রাখছে, হ্যাঁ, সঞ্চিত শক্তির ফর্মুলা সেটা হচ্ছে আমাদের E = ½ CV²। হ্যাঁ, সঞ্চিত শক্তির তিনটা ফর্মুলা আছে, একটা হচ্ছে ½ CV², আরেকটা হচ্ছে ½ QV, আরেকটা হচ্ছে ½ Q²/C। এই তিনটা ফর্মুলায় তোমাদের মনে রাখতে হবে, কারণ কখন ম্যাথে কোনটা দেওয়া সেটার উপর ডিপেন্ড করে আমাদের ফর্মুলাটা ইউজ করা লাগবে। এখানে C হচ্ছে ক্যাপাসিটেন্স, V হচ্ছে ভোল্টেজ, এখানে Q হচ্ছে চার্জ, V হচ্ছে ভোল্টেজ, আর এখানে Q হচ্ছে চার্জ, C হচ্ছে ক্যাপাসিটেন্স, ঠিক আছে। আর ক্যাপাসিটরগুলা রোধ যেমন সিরিজে থাকে, সমান্তরাল থাকে, ক্যাপাসিটরগুলাও এরকম সিরিজে থাকতে পারে, হ্যাঁ, পাশাপাশি এরকম সিরিজে থাকতে পারে, আবার এরা হচ্ছে এরকম প্যারালালেও থাকতে পারে, ঠিক আছে, এরকম প্যারালালেও থাকতে পারে। তো কাহিনী হচ্ছে রোধের বেলায় সিরিজে থাকলে কি হইতো, জাস্ট R1 + R2 যোগ হয়ে যেত, হ্যাঁ। আর প্যারালালে থাকলে রোধের বেলায় 1/R1 প্লাস 1/R2, এটার আবার কি হইতো, ইনভার্স হইতো। মনে আছে এই ফর্মুলাটা? ক্যাপাসিটরের বেলায় এটা ছিল সিরিজের বেলায় রোধের, আর এটা ছিল কি প্যারালালের বেলায়, ঠিক আছে।
ক্যাপাসিটরেও সেম জিনিসই হবে, জাস্ট উল্টা। ঠিক আছে, ক্যাপাসিটরের সেম ফর্মুলাই হবে উল্টা। ক্যাপাসিটরের বেলায় সমান্তরালে সিম্পলি যোগ হবে। দেখো সমান্তরালের বেলায় সিপির বেলায় এই যে সিম্পলি যোগ হয়ে যাচ্ছে, এন পর্যন্ত যোগ হয়ে যাচ্ছে। আর শ্রেণীর বেলায় উল্টা বলছিলাম। শ্রেণীর বেলায় দেখো 1/c 1/c1 1/c2 1/c3, এবারে আবার কি উল্টায় তোমার পুরাটাকে আবার উল্টায় দিচ্ছে। তার মানে জাস্ট মনে রাখবা যে রোধের যে কাহিনীটা হয় সেটার উল্টা, এটা মনে রাখলেই হবে। আর যদি এন সংখ্যক সেম ক্যাপাসিটেন্সের ধারকত্বের যদি হিসাব করতে চাই, তুল্য ধারকত্ব, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটা তো ইসের রোধের বেলায় দেখছিলাম, এখানেও সেটা প্রযোজ্য হবে। যদি শ্রেণীতে থাকে তাহলে c/n হবে, ওই যে ভ্যালুটা যেটা দেওয়া আছে সেটা, আর কতগুলা আছে একই ভ্যালু সেই সংখ্যাটা দিয়ে দিবা। আর যদি তোমাদের যেটা জানতে চায়, যদি n সংখ্যক প্যারালালে থাকে তাহলে তো জাস্ট কি n দ্বারা ওই c গুণ করে দিলেই পাওয়া যাবে। আচ্ছা, ওটাই দেখানো হয়েছে এই যে নিচে, যে প্যারালালে থাকলে জাস্ট n গুণ হয়ে যাবে, আর সিরিজে থাকলে c/n হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ফর্মুলা সব রেডি। এখন আমরা যুদ্ধের জন্য রেডি হব, মানে এখন আমাদের যন্ত্রপাতি সব রেডি, এখন আমরা যুদ্ধ করব, অর্থাৎ আমরা ম্যাথসগুলা সলভ করব। ওকে, ঠিক আছে। এই ম্যাথে কি বলছে আমরা একটু দেখি। 26 নাম্বার, কোনো পরিবাহকের বিভব দেওয়া আছে, বিভব বাড়াতে 1 ভোল্টেজ বাড়াতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয়, তাহলে ওই পরিবাহকের ধারকত্ব কত? তাহলে c = আমরা একটু ফর্মুলা দেখলাম q/v। তাহলে c চাইছে, q দেওয়া আছে 1 কুলম্ব, v দেওয়া আছে 1 ভোল্টেজ, তাহলে এটা হবে আমার 1 ফ্যারাড। ক্যাপাসিটেন্সের একক হচ্ছে ফ্যারাড। এই নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। কত সিম্পল। আচ্ছা, তারপরটা কি বলছে? তারপরটা বলছে একটি পরিবাহকের ধারকত্ব মানে c দেওয়া আছে, এতে কত আধান দিলে, মানে কিউটা চাইছে, এর বিভব v হবে। তার মানে ভিও দেওয়া আছে, তাহলে কিউ বের করা লাগবে। আমাদের ফর্মুলা কি? c = q/v। তাহলে আমাদের লাগবে হচ্ছে কিউ, তাহলে c × v যদি আমরা করে দেই তাহলে কিউটা পেয়ে যাব। তাহলে আমাদের দেওয়া আছে কত? c দেওয়া আছে হচ্ছে 40, আর হচ্ছে বিভব দেওয়া আছে 8, 4 × 8 = 32, 320 কুলম্ব হবে আমাদের অ্যান্সার, বি নাম্বারটা। আচ্ছা, তারপরটা কি বলছে? তারপরটা বলছে একটি সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তার মানে মধ্যবর্তী দূরত্ব d ও পাতদ্বয়ের ক্ষেত্রফল a, এগুলো হচ্ছে দ্বিগুণ করলে ধারকত্ব কি হবে? আচ্ছা, আমাদের কি ছিল? c = কি ছিল? c = আমাদের সমান্তরাল পাত ধারকের, মনে আছে? ওই যে আমরা দেখতেছিলাম এখানে ε0 সমান্তরাল পাত ধারকে ε0 × a ডিভাইডেড বাই d ছিল আমাদের ফর্মুলাটা। তো বলছে যে দ্বিগুণ করছে দুইটাই, তাহলে ε0 × 2 × a ডিভাইড বাই 2 × d। তাহলে দেখো 2 2 কাটা, তাহলে আগের মতোই থাকলো না? দেখো ε0 a d, তার মানে দ্বিগুণ করলে আসলে কোনো চেঞ্জই ঘটে না, অপরিবর্তিত থাকে। বুঝাইতে পারছি? ওকে, তারপরটা আমরা দেখি কি বলছে। 4 মাইক্রোফ্যারাড এবং 8 মাইক্রোফ্যারাড দুটি ধারক 100 ভোল্টেজ ব্যাটারির সাথে সমান্তরালে যুক্ত করা হলো। 1 ঘন্টা পর ধারক দুইটির যথাক্রমে কত কুলম্ব চার্জ হবে? এটাও সিম্পলি আমাদের ফর্মুলা জানলেই আমরা পারবো। তাহলে একটু আগে যেটা দেখলাম, যে তাহলে প্রথমটার জন্য কত হবে? c1 = q1 ডিভাইড বাই v1, c2 = q2 ডিভাইড বাই v2। তো বলতেছে কি কিউ জানতে চাইছে, তাহলে এটা q = হবে q1 হবে c1 × v1, আর এটার
Q2 ইজ ইকুয়াল টু হবে C2 ইন্টু V2। ওকে, জাস্ট এখন সিম্পলি গুণ করে দিব, তাহলে পেয়ে যাব প্রথমটা হচ্ছে কি 4 মাইক্রোফ্যারাড, তার মানে 10 টু দি মাইনাস 6 ইন্টু 100, তাহলে কত পাবো? তাহলে যে 100 গুণ আছে 6 এর পাওয়ার বাড়বে হচ্ছে 2, তার মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের C1। আচ্ছা, C2 কত হবে? C2 হবে আমাদের সিম্পলি তাহলে 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে বি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তারপরটা আমরা দেখি কি বলছে। একটি সমান্তরাল পাতে ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে এবং পাতদ্বয়ের ক্ষেত্রফল দ্বিগুণ বৃদ্ধি করলে ধারকের ধারকত্ব কত গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা, করি দেখি। C ইজ ইকুয়াল টু আমরা জানি এপসাইলন নট A ডিভাইড বাই ডি। তো চেঞ্জটা কি ঘটাইতে বলছে? বলছে যে ডি হবে অর্ধেক আর ক্ষেত্রফল হবে দ্বিগুণ, তাহলে এপসাইলন নট ইন্টু 2 ইন্টু A ডিভাইড বাই ডি ডিভাইড বাই ডিভাইড বাই 2, তাহলে 2 নিচে থাকলে এটা উপরে চলে যায়, তোমরা জানো। তাহলে আসলো কি এপসাইলন নট 2 ইন্টু A ইন্টু 2 ডিভাইড বাই ডি। তাহলে দেখো এক্সট্রা কি আছে, দুই গুণাকার আছে, তার মানে এটাকে এইভাবে লেখা যাবে। তাহলে সি প্রাইম যেটা হবে এপসাইলন নট A ডিভাইড বাই ডি ইন্টু 4, তাহলে কি আগেরটার কত গুণ হইল? আগেরটার 4 গুণ হয়ে গেছে। সি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরে কি বলতেছে এটা আমরা একটু দেখি। তারপরে বলতেছে কয়েকটি 3 পিকোফ্যারাড ধারক দিয়ে 1 পিকোফ্যারাড ধারক পেতে হলে, আচ্ছা একটা আইডিয়া ছিল তোমাদের মনে আছে রোধের বেলায়, সিরিজ করলে সিরিজের তুল্য রোধ কি বৃদ্ধি পেত আর প্যারালালে তুল্য রোধ কিন্তু কি কমে যেত। যেহেতু ধারকের বেলায় উল্টা, তাহলে ধারকের বেলায় কি হবে মনে আছে? ধারকের বেলায় কিন্তু প্যারালালে কি হবে? বেড়ে যাবে, আর সিরিজে কি হবে? সিরিজে কমে যাবে, তাই না? তাহলে যেহেতু বলছে কয়েকটি, তাহলে কি 3 পিকোফ্যারাড ধারক হয়ে গেছে কি 1 পিকোফ্যারাড কমে গেছে, তাহলে কমে যায় কোনটাতে? সিরিজে, তাহলে শ্রেণীতে লাগাতে হবে। আচ্ছা, তারপর এটা কি বলছে? সমান্তরাল ধারকের ধারকত্ব বৃদ্ধির জন্য কি করতে হবে? সমান্তরাল ধারকের ধারকত্ব বৃদ্ধির জন্য ক্ষেত্রফল হ্রাস করলে ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, তাহলে ধারকত্ব বৃদ্ধি পাবে না। পাতদ্বয়ের রোধ বৃদ্ধি করা যেতে পারে না, রোধের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এর বৃদ্ধিগুলো আসলে কমবে, বৃদ্ধি হবে না। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করা যেতে পারে, দূরত্ব বৃদ্ধিগুলো কমে যাবে, হবে না। উপরের কোনটি আসলে সঠিক না। আচ্ছা, তারপরটা কি বলছে? বলছে যে ধারকগুলোর প্রত্যেকটির ধারকত্ব 100 ফ্যারাড করলে পুরো সজ্জার তুল্য ধারকত্ব কত? আচ্ছা, এখানে দেখি কিভাবে কি আছে। 100 করে আছে প্যারালালে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, সরি সিরিজে আছে কয়টা? 5টা আছে। তাহলে 5টা যদি সিরিজে থাকে, আমরা একটু আগে ফর্মুলা দেখছিলাম C/N, হ্যাঁ এটা হচ্ছে CS এর ফর্মুলা হয়। তাহলে 100 ডিভাইড বাই 5 CS, তাহলে কত হবে? CS এর ভ্যালু হবে 20। আচ্ছা, আর 2টা আছে প্যারালালে, তাহলে প্যারালালে থাকলে কি সিম্পলি যোগ, তাহলে 100 করে আছে, তাহলে 2টা 100 প্লাস 100, তার মানে কি 200। 200 সাথে তাহলে পুরো সার্কিটটাতে কত আছে? 200 প্লাস 20, ঠিক আছে? এটাই হবে আমাদের অ্যান্সার, 200 প্লাস 20 মানে 220। আচ্ছা, তারপরটা কি বলছে? সমান ধারকের 3টি ধারক প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে যুক্ত করা হলো, এই দু ক্ষেত্রে তুল্য ধারকত্বের অনুপাত কত হবে? আচ্ছা, এটা বোঝা ট্রাই করি। সিরিজে যখন 3টা রাখছি, 3টি ধারক প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে, আচ্ছা 3টি যখন শ্রেণীতে রাখছি তখন কি C/N ফর্মুলা, আর যখন প্যারালাল রাখছি তখন কি NC, তো N এর ভ্যালু হবে এখানে কত? 3।
তাহলে এখানে যদি n এর ভ্যালু আমি 3 বসে দিই c/3 আর এখানে হবে 3c। তো এটা দিয়ে যদি এটা ভাগ করে দেই cs ডিভাইড বাই cp করি তাহলে কত পাবো c/3 আর এখানে তো 3 ইন্টু c ছিল। আচ্ছা নিচে তাহলে c কাটাকাটি দিলে 1/, তাহলে অনুপাতটা কিলো 1/9। ঠিক আছে, সি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। 29 নাম্বারটা কি বলছে একটু দেখি। বলছে যে 2, 3 এবং 6 মাইক্রোফ্যারাড ধারক শ্রেণীবদ্ধভাবে সাজানো আছে, শ্রেণীবদ্ধভাবে বুঝো সাজানোর পর 10 ভোল্টেজ ব্যাটারির সঙ্গে সংযুক্ত করা হয়েছে, চার্জ কত জিজ্ঞাসা করছে। তাহলে আমরা তুল্য ধারকত্ব সিএসটা বের করি শ্রেণীর জন্য। তাহলে হবে 1/2 প্লাস 1/3 প্লাস 1/6। এটার আবার উল্টানো লাগবে, এটা হবে কি পিকো ফ্যারাডে হবে আমাদের অ্যান্সার, সরি মাইক্রো ফ্যারাডে হবে আমাদের অ্যান্সার। তো তাহলে আমরা লসাগু যদি করি নিচে আসবে 6, উপরে আসবে আমাদের 6, তো 6/6 1, এটাকে উল্টালে যা না উল্টালো তা, তাহলে 1 মাইক্রো ফ্যারাড হবে আমাদের অ্যান্সার। বা 1 মাইক্রো ফ্যারাড থেকে ফ্যারাডে যদি নেই তাহলে 10⁻⁻6 ফ্যারাড। আচ্ছা তাহলে সি পাইলাম, ভি দেওয়া আছে, তাহলে আমাদের ওই বিখ্যাত ফর্মুলা সি ইজ ইকুয়াল টু Q/V। অতএব কিউ ইজ ইকুয়াল টু কত হবে, কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি। সির ভ্যালু পেলাম 1 × 10⁻⁻6, ভি এর ভ্যালু দেওয়া আছে 10, তাহলে 1 × 10⁻⁻5 হবে আমাদের অ্যান্সার, এ নাম্বারটা। আচ্ছা তারপর এটা কি বলছে একটু দেখি। তারপরটা বলছে 3 মাইক্রোফ্যারাড ও 4 মাইক্রোফ্যারাডের দুইটি ধারককে সারিতে রেখেও তৃতীয় একটি ধারকের সাথে সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব পাওয়া যায় 3.7। তবে তৃতীয় ধারকের মান কত। তাহলে সারিতে রাখছে 3 আর 4 কে, তাহলে সিরিজে কত হবে 1/3 প্লাস 1/4, তার আবার কি উল্টানো। ঠিক আছে, তাহলে মাইক্রোফ্যারাড যেহেতু, তাহলে এটা হবে আমার গুণফল বাই যোগফল, এইভাবে করা যায়। তাহলে 12/7 হবে আমাদের এটার অ্যান্সার। ঠিক আছে, 12/7 করলে আমাদের হয় 1.7 মাইক্রোফ্যারাড। আচ্ছা তৃতীয় একটি এদের সাথে সমান্তরাল, তার মানে যোগ করতে হবে আমাদের, তাহলে 1.7 সিপি ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 3.7। ঠিক আছে, এগুলো হচ্ছে মাইক্রোফ্যারাডে, একক অ্যান্সারে চেঞ্জ করে নেই, তাই আমিও চেঞ্জ করতেছি না। তাহলে সিপি ইজ ইকুয়াল টু হবে 3.7 মাইনাস 1.7 অর্থাৎ 2 মাইক্রোফ্যারাড। 2 নাম্বার ডি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা তারপর এটা কি বলছে 32 নাম্বারটা, বলছে 10 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটি ধারকের 200 ভোল্ট ব্যাটারি দ্বারা পূর্ণ চার্জিত করা হলে ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত। সঞ্চিত শক্তির পরিমাণ চাইছে, তাহলে আমরা তো জানি সঞ্চিত শক্তির পরিমাণ ইউ ইজ ইকুয়াল টু হাফ CV²। তো সির ভ্যালু দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড, 10 × 10⁻⁻6 ইন্টু V² মানে কি 200 তার স্কোয়ার। আচ্ছা আমি লিখি হাফ ইন্টু 10 × 10⁻⁻6, 200কে এভাবে লিখবো 2² তাহলে 4, আর 100কে স্কোয়ার করলে 10⁻⁴। আচ্ছা তাহলে 2 দিয়ে 4 কাটি, তাহলে 2 × পাওয়ার, এখন 10 এর পাওয়ারগুলো করি, তাহলে 1 আর 4, তাহলে 10⁵ থেকে 10⁻6 মাইনাস হইলো, তার মানে 10⁻⁻1। তাহলে এটা হবে 2কে 10 দ্বারা ভাগ করা আর কি, তাহলে 0.2 হবে আমাদের অ্যান্সার। আচ্ছা তারপর এটা কি বলছে, বলছে 1000 ভোল্ট ব্যাটারির দুই প্রান্তে একটি ধারক যুক্ত করা আছে, ধারকে 50 জুল শক্তি সঞ্চিত হলে ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ কত। চার্জটা চাইছে, তাহলে আমরা কি জানি,
আমরা জানি ইউ ইজ ইকুয়াল টু হাফ কিউ ইন্টু ভি, ঠিক আছে। তো তাহলে আমাদের 50 সঞ্চিত শক্তি 50 দেওয়া আছে, হাফ দেওয়া আছে, কিউটা চাইছে, ভি দেওয়া আছে 1000, ঠিক আছে। তো এই হাফটা যদি এখানে গুণ করে দিই তাহলে হবে 100 বাই 1000 হবে 0.1। তাহলে 0.1কে লেখা যায় 10 ইনভার্স 1। ওকে।